সম্মানিত দর্শক শ্রোতা, দাও দাও করে জ্বলছে সচিবালয়ের হাসিব নাহিদের অফিস। পুরো সরকার হয়ে গেছে বিগত ফ্যাসিবাদ সরকারের আমলের সমস্ত দুর্নীতি অনিয়মের নথিপত্র। সচিবালয়ের আগুন নিভাতে এসে ফায়ার সার্ভিসের এক কর্মীকে ট্রাক চাপা দিয়ে চলে যায়। ভাইটি আহত হন, পরে হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। নিউজ দেখতেছি, নিউজ দেখে চলে আসলাম আমি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমন্বয়কও দেখলাম না। কোনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে হাসিব নাহিদের যে সচিবালয়, সেই সচিবালয়ের চিত্র, তাদের অফিস, মন্ত্রণালয়ের অফিস। কেন এই সচিবালয়ের এই হাসিব এবং নাহিদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে? এটা হচ্ছে পরিকল্পিতভাবে। এটা মানে বেশি একটা চিন্তা করার কোনো বিষয় না। আপনারা দেখতে পাচ্ছেন তাদের দুইটা অফিসেই আগুন লাগছে, অন্য কোথাও লাগে নাই। আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন এবং ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেশে এক জায়গা আগুন লাগছে, ওই পেশে এক জায়গা আগুন লাগছে, মাঝে কোথাও আগুন লাগে নাই। তো এটা যে পরিকল্পিতভাবে আগুন লাগছে, এটা কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন, নৌবাহিনীর লোকজন যারা এখানে আগুন নিভাতে এসেছিলেন, তারা কিন্তু এটা দেখে আইডেন্টিফাই করেছে যে এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। কারণ খণ্ড খণ্ড জায়গা হাসিব নাহিদের যে অফিসগুলো আছে, এইগুলোকে টার্গেট করে কিন্তু এই আগুনগুলো লাগানো হয়েছে। প্রিয় দর্শক, হাসিব এবং নাহিদ ইতিমধ্যেই কিন্তু তারা ঢাকাতে নাই, সচিবালয়ে নাই। বিশেষ করে হাসিব কিন্তু ঢাকাতে নাই, ঢাকার বাইরে আছে, একটা প্রোগ্রামে আছে। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখতে পাবেন। এখানে আসলে তাদের অফিসগুলো এভাবে পুড়িয়ে দেওয়ার কারণটা কি? কারণ এই যে হাসিব নাহিদ, তারা হচ্ছে তথ্য উপদেষ্টা আছেন, একজন ক্রীড়া উপদেষ্টা। তো তাদের কাছে বাংলাদেশের অবৈধ ফ্যাসিবাদ খুনি হাসিনা জালেম সরকারের যে তথ্য, অপরাধের তথ্য, দুর্নীতির তথ্য, বিভিন্ন রকমের অনিয়মের যে তথ্য তাদের কাছে গচ্ছিত ছিল তাদের এই অফিসে। তো এই তথ্যগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই আলামতগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পরিকল্পিতভাবে এই আগুনগুলো লাগানো হয়েছে এবং পরিকল্পিতভাবে আগুনগুলো লাগিয়ে তথ্যগুলো মুছে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই আগুনটা কারা লাগালো? অবশ্যই এই সচিবালয়ের ভিতরে ইনভলভযুক্ত চাকরিরত লোকজনই এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত। এটা এমনিতেই বোঝা যাচ্ছে, কারণ এই সচিবালয়ের মধ্যে এখনও আওয়ামী লীগ সরকারের সময় বেশিরভাগ যেসব আওয়ামী লীগ সরকার দোসর দালাল যারা ছিল তাদেরকে চাকরিতে নিয়োগ দিয়েছে, তাদের মধ্যে থেকে এইগুলো করেছে। এখন আপনি যদি দুধ কলা দিয়ে কাল সাপ পোষেন আপনার পাশে, তো সেই সাপ আপনাকে একদিন সবল মারবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে, ঘাটে, মাঠে এখনও সরকারি চাকরিতে এখন আওয়ামী লীগের দোসররা বসে আছে। তাদেরকে আপনি ছাঁটাই না দিয়ে, সংস্কার না করে, পরিবর্তন না করে আপনি কিভাবে টিকে থাকতে পারেন? টিকে থাকার কোনো সুযোগ নাই, টিকে যেতে থাকতে পারবেন না। তার একটা এই নমুনা আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের মধ্যে হাসিব নাহিদের অফিসে আগুন দিয়ে তাদের সব তথ্য মুছে ফেলা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র, এটা পরিকল্পিতভাবে গঠন হয়েছে। প্রিয় দর্শক, এছাড়া যখন ফায়ার সার্ভিস ওইখানে আগুন নিভাচ্ছিল, তখন ফায়ার সার্ভিসের একজন কর্মীকে একটা ট্রাক চাপা দিয়ে মারার চেষ্টা করেছে এবং ট্রাক চাপা দিয়ে ট্রাকটা চলে গিয়েছে। তো এই যে দেখেন, আগুনটাও তারা নিভাতে দিচ্ছে না, তো এমনভাবে পরিকল্পনা করে রেখেছে। চিন্তা করে দেখেন প্রিয় দর্শক। এরপর আমরা দেখতে পেয়েছি যে একজন ভাই বক্তব্য দিচ্ছে ওইখানে, যে এই যে আমরা আসলাম, আগুন দেখে আমরা আসলাম, কিন্তু এখানে কোনো সমন্বয়ককে আমরা দেখতে পারলাম না। ওই ভাইটি বলেছে যে কোনো সমন্বয়ককে আমরা এখানে, সমন্বয়ক তো পাবেন না, কোনো সুযোগ নাই সমন্বয়ক পাওয়ার। কারণ হাসিব নাহিদের সঙ্গে বাংলাদেশের এখন বেশিরভাগ যারা সমন্বয়ক আছে তারা একমত না। কারণ তারা উপদেষ্টা মণ্ডলীতে যাওয়ার পরে ছাত্র জনতাকেও ভুলে গেছে, সবাইকে ভুলে গেছে। তারা যে তাদেরকে যে ওইখানে পাঠিয়েছে ছাত্র প্রতিনিধি হিসেবে, তারা সেই কোনো দায়িত্ব পালন করতেছে না। এবং তারা যে সরকারকে চাপ প্রয়োগ করে, হাসিব নজরুলকে চাপ প্রয়োগ করে, ইউনূসকে যে চাপ প্রয়োগ করে দেশের সংস্কার করবে, পরিবর্তন করবে, সেই কাজটা তারা করতেছে না। তারা নিজেদেরকে এত দুর্বল মনে করতেছে কী কারণে আমরা বুঝলাম না। দেশের জনগণ, ছাত্র জনতা তো আপনাদের সঙ্গে আছে না, আসলে এখন আপনাদের সঙ্গে নাই, কারণ আপনাদের কার্যক্রম খুবই ঢিলা। আপনারা সরাসরি বলবেন, হাসিবকে বলবেন যে আপনাকে উপদেষ্টা মণ্ডলীতে আমরা বানালাম, ইউনূসকে সরাসরি বলবেন আপনাকে এই কাজ করতে হবে, আপনি যদি কাজ না করতে পারেন এখান থেকে সরে যান, কারণ আপনাদেরকে আমরা বানিয়েছি, ছাত্ররা আপনাদেরকে বানিয়েছি সংস্কার করার জন্য, পরিবর্তন করার জন্য, কিন্তু আপনারা সেই কাজগুলো করতে পারতেছেন না। অর্থাৎ এই কাজগুলো হাসিব নাহিদ সঠিকভাবে করতে না পারার কারণে আজকে তারা বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম করে বেড়াচ্ছে, ঢাকায় প্রোগ্রাম করে বেড়াচ্ছে, অনুষ্ঠান করে বেড়াচ্ছে। রাহাত ফাতেহা কি আছে পাকিস্তানের, সেসব লোক নিয়ে এসে গান বাজনা করে লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশের টাকা নষ্ট করতেছে আজকে, আর সেখানে অনুষ্ঠানে গিয়ে তারা আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। এইগুলো করার জন্য কিন্তু এই সরকারকে ক্ষমতায় বসানো হয়। এত মানুষ কিন্তু জীবন দেয় নাই, শহীদ হয় নাই এসব গান বাজনা টাকা পয়সা খরচ করার জন্য না। এদিক দিয়ে আহত
পরিবার আহত যেসব পঙ্গু হয়ে যারা হসপিটালে কাটাচ্ছে তারা সঠিক মতন চিকিৎসা পাচ্ছেন, টাকা পয়সা পাচ্ছে না, আর এদিকে আপনারা আনন্দ ফুর্তিতে ব্যস্ত রয়েছেন। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন শিল্পী এনে 3 কোটি 4 কোটি টাকা আপনারা দিয়ে দিচ্ছেন, টাকা কোথা থেকে আসতেছে? আমার আপনার পকেটের টাকা, ট্যাক্স তারা এই যে সব অবৈধ পথে, হারাম পথে তারা ব্যয় করতেছে। তো এটা আসলে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই জন্য কোনো সামান্য একটা এই সচিবালয়ে আগুন নিভানোর এখানে কাউকে দেখতে পান না, আপনারা পাবেনও না। এখন থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কেউ নাই, ছাত্র জনতাও নাই এবং সমন্বয়করা নাই, নামে শুধুমাত্র আছে যতটুকু। কারণ এরা কার্যকারী কোনো ভূমিকা পালন করতেছে না, কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। এরা ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে। প্রত্যেকটা জায়গা কোনো সংস্কার নাই, ফ্যাসিবাদের দোষরা এখন বসে আছে এবং এতদিন ধরে যারা জুলুম নির্যাতন করেছে, মামলা হামলা করেছে, সেসব জালেমদের বিরুদ্ধে এদের কোনো পদক্ষেপ নাই। পুলিশ প্রশাসনও সঠিকভাবে কাজ করতেছে না। অর্থাৎ এই সরকার নৈতিকভাবে ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, সংবিধান অনুযায়ী তো নাই। নৈতিকভাবে যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে বিপ্লবী সরকার গঠন করা হয়েছিল, কিন্তু বিপ্লবী সরকার এটা হয় নাই। অতএব এখানে সমন্বয় করে আসার কোনো প্রশ্নই আসে না, ছাত্র জনতাও আসবে না, ঠিক আছে? এবং আগামীতে এই সরকারের পিছনে ছাত্র জনতা বলেন কাউকে আপনারা খুঁজে পাবেন না, এটা আমি বলে রাখলাম। বিএনপি তো আগামীতে আন্দোলন ডাক দিয়েছে, নির্বাচন যাতে দেয়, ঠিক আছে? সেই দিনটা দেখার জন্য অপেক্ষা থাকেন সামনের নতুন বছরে। তো যাই আশা করি বুঝতে পেরেছেন। সরকার যদি টিকতে চায়, সরকার যদি বাঁচতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে সংস্কার করতে হবে।